जीवन का उड़ चला चोरी से तेरे साथ मैं बंधी हुई हूँ प्यार की कच्ची डोरी से। 1993 সালের একটি রাত বলিউডের আকাশ থেকে একটি নক্ষত্র হঠাৎই নেমে গেল। মাত্র 19 বছর বয়স, তার মধ্যেই সুপারস্টার হয়ে ওঠেন একটি অভিনেত্রী, দিব্যা ভারতী। दिव्या भारती दिव्या भारती दिव्या भारती दिव्या भारती अगर वो मर नहीं जाते तो सबका वो फेल कर देते। কিন্তু তার মৃত্যু আজও একটি রহস্য। সত্যিই কি সেদিন একটি দুর্ঘটনা ঘটেছিল, নাকি তার মৃত্যুর পেছনে লুকিয়ে ছিল একটি অন্ধকার কালো সত্য? আজ আমরা আলোচনা করব দিব্যা ভারতীর মৃত্যু রহস্য নিয়ে। কিন্তু তার আগে আমাদের জানতে হবে দিব্যা ভারতী কে। চলুন জেনে নেওয়া যায়। 25 ফেব্রুয়ারি 1974 দিব্যা ভারতী জন্মগ্রহণ করেন। স্কুল লাইফে তিনি একজন এভারেস্ট স্টুডেন্ট ছিলেন। পড়াশোনায় তার কোনোদিনই মন ছিল না, যার জন্য ক্লাস 9-এ তিনি পড়াশোনা ছেড়ে দেয়। তিনি ছোটবেলা থেকেই শ্রীদেবীর অনেক বড় ভক্ত ছিলেন। সেখান থেকেই জন্ম নেয় অভিনেত্রী হওয়ার স্বপ্ন। আর এই স্বপ্নের কথা সে তার পরিবারকেও জানায়, পরিবারও তাকে সাপোর্ট করে। 1990 সালে তেলেগু মুভি দিয়ে তার প্রথম ডেবিউ হয়। মুভি নেম ছিল বাবলি রাজা। তখন তার বয়স মাত্র 16 বছর। বাবলি রাজা বক্স অফিসে ধামাকা করে দেয়। এরপর রাউডি আলুরু, অ্যাসেম্বলি রাউডিতে নিজের সৌন্দর্য, নাচ ও অভিনয় দক্ষতার মাধ্যমে অডিয়েন্সের মনে জায়গা বানিয়ে নেয়। কিন্তু তার তখনও বলিউডে ডেবিউ হওয়া বাকি ছিল। বলিউডে তার প্রথম মুভি বিশ্বআত্মা, সানি দেওয়াল আর চাঙ্কি পান্ডের সাথে। সিনেমাটা চলেনি, কিন্তু সিনেমার গান আজও আমরা শুনি যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো পার্টিতে। সাত সমুন্দর পার, সে একই বছর আরেকটা সিনেমা আসে তার সাথে গোবিন্দার, শোলা और শবনম। এই সিনেমাটা করার পর বলিউডের তার পায়ের তলার মাটি শক্ত করে দেয়। এরপর শাহরুখ খান, ঋষি কাপুর সবার সাথেই শুধু দিব্যা ভারতী দেখা যাচ্ছে। তার কম বয়স, তার চার্ম, তার নাচ, তার অভিনয়ের দক্ষতা এবং তার নিজের স্ট্যান্ড নিজে করা সকলকে মুগ্ধ করে দেয়। উনিশশো 92 সালে ম্যাগাজিনের ফ্রন্ট পেজে তার ছবি আসা শুরু হয়ে যায়। তিনি তখন একজন সুপারস্টার। অডিয়েন্স তাকে মাধুরী দীক্ষিত এবং শ্রীদেবীর সাথে তুলনা করতে শুরু করে দেয়। पहली बार जब किसी ने कहा कि तुम श्रीदेवी जैसी लगती हो तब तुम्हें कैसा लगा? I was thrilled. I said, wow, what a compliment to look so beautiful and good. 1993 আস্তে আস্তে তার কাছে বলিউড সিনেমার লাইন লেগে গেছে। একই অবস্থা তেলুগু সিনেমারও ছিল। এই 2-3 বছরের কেরিয়ারে তিনি 21টা সিনেমা করেন। তার এই সাকসেস দেখে মানুষ অবাক হয়ে যায় এবং জেলাসও। 7 এপ্রিল 1993 মুম্বাইয়ে তার শেষকৃত্য হয়। কিন্তু এই দিন এমন একটি রহস্য সবার সামনে আসে যা তার ফ্যান্স, কো অ্যাক্টরস, তার কলিগসদের অবাক করে দেয়। তাকে একজন নতুন বিবাহিত মহিলার মতো সাজানো হয়। লাল শাড়ি, মাথায় সিঁদুর
এবং তার স্বামী হিসাবে তার মুখাগ্নি করেন সাজিদ নাদিয়াডওয়ালা। এটাই প্রথমবারের মতো ছিল যখন তাদের বিয়ের কথা সবার সামনে আসে। সবার চোখে দিব্যা আর সাজিদ ক্লোজ ফ্রেন্ড ছিল এবং কালিগো। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, কেন তাদের বিয়েটা এরকম সিক্রেট রাখা হয়েছিল? আর এই সিক্রেটই কি তার জীবন ও মৃত্যুর জন্য দায়ী ছিল? দিব্যা ভারতীর মৃত্যু তার ফ্যান্স, তার ফ্রেন্ডস, তার কলিগসদের জন্য একটা রহস্য হয়ে উঠেছিল। কিভাবে এত বড় একটা অভিনেত্রী একটা এরকম দুর্ঘটনায় মারা যেতে পারে? মুম্বাইয়ের ভার্সোভা পুলিশ স্টেশনে তার মৃত্যু তদন্ত শুরু হয়। তাদের প্রথম কাজ ছিল 5 এপ্রিল 1993 দিনটাকে ভালোভাবে বোঝা, তার সাথে সকাল থেকে কি কি ঘটেছিল সেগুলো জানা। 5ই এপ্রিল দিব্যা ভারতী শুটিং এর জন্য হায়দ্রাবাদে যাওয়ার কথা ছিল। সে তার পায়ের ব্যথার বাহানা দিয়ে শুটিংটা ক্যান্সেল করে। সেদিন সে একটা তার পরিবারের জন্য 4 BHK ফ্ল্যাট কিনেছিল। দিনটা নর্মাল ছিল, সকালবেলা বিউটি ট্রিটমেন্ট, তারপর ফ্যামিলির সাথে সময় কাটানো, এবং সন্ধে আস্তে আস্তে সে তার ফ্রেন্ডদের সাথে পার্টি শুরু করে। সেদিন রাত্রি 10টার সময় তার ফ্রেন্ড এবং বিখ্যাত ফ্যাশন ডিজাইনার নিতা লুল্লা এবং তার হাজবেন্ড ডক্টর শ্যাম লুল্লা তার সাথে দেখা করতে আসে। দেখা করার কারণ তার নেক্সট মুভি আন্দোলনের জন্য কস্টিউম ডিসকাস করা। ঘরের পরিবেশ একদম নর্মাল ছিল, টিভি চলছিল, সেন্টার টেবিলে মদ রাখা ছিল, তার ছোটবেলার মেয়ের অমৃতা রান্নাঘরে স্ন্যাক্স বানাচ্ছিল। সবকিছু একদমই নর্মাল চলছিল, কিন্তু গল্প এখান থেকে কমপ্লেক্স হয়ে যায়। পুলিশকে দেওয়া তথ্য অনুযায়ী সেই সময় দিব্যা ভারতী মদ্যপ অবস্থায় তার জানলার 12 ইঞ্চি পাঁচিলের মধ্যে গিয়ে পা ঝুলিয়ে বসেন এবং গল্প করতেন, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় একটা ঘটনা, একটা চিৎকার আর একটা পড়ে যাওয়ার আওয়াজ, আর সব শেষ। নিতালুল্লাহ এবং শ্যামলুল্লাহ তখনই নিচে আসেন এবং দিব্যা ভারতীকে রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেয়। তখনও তার নিঃশ্বাস চলছে। তখনই তারা তাকে নিয়ে দ্য কুপার হসপিটালে অ্যাডমিট করা। গল্পটা সহজ ছিল, কিন্তু দিব্যা ভারতীর ফ্যান্সদের জন্য এটি রহস্য ছিল। মানুষরা প্রশ্ন করতে শুরু করে যে কস্টিউম ডিজাইনের আলোচনা এত রাতে কেন হচ্ছিল, আর যখন একটা প্রফেশনাল আলোচনা হচ্ছিল সেখানে মদ কি করছিল? তারা দিব্যা ভারতীকে এত মদ খেতেই কেন দিয়েছিলেন? আর যখন মদ খেয়েছিলেন তাহলে তারা তাকে ব্যালকনিতে যাওয়ার জন্য কেন আটকালেন না? আর টিভি বা কেন চলছিল? আওয়াজ আটকানোর জন্য? আর একটা বড় প্রশ্ন, সেদিন তার ফ্ল্যাটে শুধু তার মেয়ে অমৃতাই কেন ছিল? তার হাজবেন্ড সাজিদ কেন ছিল না? আরো একটা কাকতালীয় ঘটনা সামনে আসে যে ওই বিল্ডিং এর প্রত্যেকটা ব্যালকনিতে লোহার জালি লাগানো ছিল, শুধুমাত্র দিব্যা ভারতীর ব্যালকনি ছাড়া। এত বড় একজন অ্যাক্ট্রেস বিল্ডিং এর টপ ফ্লোরে থাকে, যে কোনো সময় যে কোনো মানুষ ছাদ থেকে তার বিল্ডিং এ ঢুকে পড়তে পারে। তার সিকিউরিটি সেফটির জন্য কেন জালি লাগানো ছিল না? আরো একটা বড় কাকতালীয় ঘটনা, তার বিল্ডিং এর তার ব্যালকনির নিচে সবসময় গাড়ি লাগানো থাকে পার্কিং করা, কিন্তু সেই দিন একটাও গাড়ি কেন ছিল না? যদি গাড়ি থাকতো তাহলে তার ইম্প্যাক্টটা একটু কম করা যেত, হয়তো তিনি মারা নাও যেতে পারতেন, সামান্য চোট লাগতে পারত, মাথা পাততে পারত, কিন্তু জীবনে হয়তো বেঁচে যেত। সেদিন ফ্ল্যাটে উপস্থিত আরো একজন প্রত্যক্ষদর্শী ছিলেন নিতালুল্লাহ এবং শ্যামলুল্লাহ। তাদের বয়ান অনুযায়ী তারা দেখেনি যে দিব্যা ভারতী জাম্প করেছিল না স্লিপ করে গেছে, কারণ এটা স্প্লিট অফ সেকেন্ডে হয়ে যায়।
এছাড়াও ফ্ল্যাটে আরো একজন উপস্থিত ছিলেন, অমৃতা। কিন্তু এই ঘটনাটা যখন ঘটে তখন তিনি কিচেনে ছিলেন। ঠিক সেই মুহূর্তে অমৃতা দিব্যাভারতীকে ছোট থেকে বড় করেছিলেন এবং তার সাথেই ছিলেন। এই ঘটনাটা ঘটার পর সে ট্রমায় চলে যায় এবং 1 মাস পর হার্ট অ্যাটাক করে মারা যায়। তার মৃত্যুর সাথে সাথে অনেক অজানা রহস্য চাপা পড়ে। এখন পুলিশকে 3টে বিষয় তদন্ত করতে হবে। 1 অ্যাক্সিডেন্ট, যেটা খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিল, 2 মার্ডার, আর 3 সুইসাইড। মনে রাখবেন, আমরা 1993-এর কথা বলছি, যখন বোম্বেতে পুলিশ, সরকার এবং আন্ডারওয়ার্ল্ড একসাথে রাজ করত। মুম্বাই কিছুদিন আগেই রক্তে রেঙেছিল 1993 বোম ব্লাস্টে। আন্ডারওয়ার্ল্ডের সাথে বলিউডের সম্পর্ক সবাই জেনেও না জানার মতো করেই থাকতো। দিব্যাভারতী কি এমন কিছু জেনে গেছিল আন্ডারওয়ার্ল্ড সম্বন্ধে, যার জন্য তাকে রাস্তা থেকে সরে যেতে হলো? দিব্যার বন্ধুদের দেওয়া বয়ান অনুযায়ী সেদিন সাজিদ আর দিব্যার মধ্যে কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এবং দিব্যা সাজিদকে বলে, তুমি যদি আজকে এসে আমার সাথে দেখা না করো তাহলে আমি আমার জীবন দিয়ে দিই। কিন্তু এতে এত বড় ঘটনার কি আছে? কোন পরিবারে, কোন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয় না, তার মানে এই না যে আমি কারোর জীবন নিয়ে নেব বা জীবন দিয়ে দেব। আর সে সুইসাইডই বা কেন করতে যাবে? একটা ডোমেস্টিক ঝগড়ার জন্য? যখন সে নিজের ক্যারিয়ারের পিকে ছিল, তার কাছে সিনেমার লম্বা লাইন ছিল যেটা সে সবসময় চাইতো, স্বপ্ন দেখত। কিন্তু এরপর পুলিশ তার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে কথা বলে আরো একটা দিক দেখতে পায়। তার অতিরিক্ত সাকসেস, কাজের প্রেশার, সিক্রেট ম্যারেজ লাইফ, ইন্ডাস্ট্রি ডিমান্ডস, এগুলোর জন্য সে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে। I love my work. There are times when I have to do a lot of work. Shooting tension हो गई, 9 to 6 की shift 9 to 9 हो गई. और like you know, किसी और दूसरी फिल्म की completion, I have to go rush over there also. यहाँ पे 3 घंटा काम करो, उधर 2 घंटा, उधर 3 घंटा. Then I start tearing my hair, breaking my मम्मी हीरोइन बना था, बन जाओ हीरोइन, अब करो काम. যার জন্য 4 তারিখে সে একটু স্যাডও ছিল। নেক্সট ডে শুটিং ক্যান্সেল করে এবং ডে অফ নেয়। এটা তাকে হেল্পও করে। 5 তারিখে যারা তার সাথে দেখা করে তারা সকলেই বলে যে তাকে খুব হাসি খুশি দেখাচ্ছে। আর কেনই বা দেখাবে না? সে তার পরিবারের জন্য একটি ফ্ল্যাট কিনেছে। একটা 19 বছরের মেয়ে তার পরিবারের জন্য নিজের অর্জিত টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে। এর থেকে খুশির খবর আর কি হতে পারে? এখনো সেলিব্রেট করা বাকি ছিল। এরপর তার ফ্যান্স, মিডিয়া, সবার নজর একজনের দিকে যায়, তার হাজবেন্ড সাজিদ নাদিয়াডওয়ালা। সাজিদ আর দিব্যার একটা ইন্টারেস্টিং স্টোরি ছিল। তাদের প্রথম দেখা হয় 16 শবনমের সেটে। সাজিদ প্রথমবার দিব্যাকে সেটেই দেখে এবং দেখেই প্রেমে পড়ে যায়। লাভ এট ফার্স্ট সাইট। তখন গোবিন্দা তার সাথে দিব্যার পরিচয় করিয়ে দেয়। তাদের বন্ধুত্ব হয় এবং দ্রুত গতিতে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। তারা দুজনেই ছিল দুজনের থেকে একদমই আলাদা। দিব্যা ছিল চাঞ্চল্য, কেয়ারফ্রি অ্যাটিটিউড, আর সাজিদের ছিল শান্তশিষ্ট, সহজ একটা ইয়াং প্রডিউসার। কিন্তু কথায় আছে না, অপোজিট অ্যাট্রাক্টস। 10ই মে 1992 দিব্যাভারতী একটা বড় সিদ্ধান্ত নেয়। তিনি 18 বছর বয়সে সাজিদ নাদিয়াডওয়ালাকে বিয়ে করে নেন। এটা কোনো বলিউডের গ্র্যান্ড ওয়েডিং ছিল না।
সামান্য কিছু মানুষকে নিয়ে তারা সিক্রেটলি বিয়েটা সম্পন্ন করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা তাদের বিয়েটাকে সিক্রেট কেন রেখেছে? সেই সময় বলিউডে একটা আনরিটেন রুল ছিল যে লিডিং অ্যাক্ট্রেস যে নতুন ইন্ডাস্ট্রিতে এসছে, সে যদি বিবাহিত হয় তাহলে নাকি ফিল্মের ওপর প্রেশার ক্রিয়েট করে, অডিয়েন্স নাকি মেনে নিতে পারে না। যার জন্য ফিল্ম মেকার, প্রডিউসার আর দিব্যা ভারতী নিজেও ডিসাইড করে সে তার বিয়েটাকে সে এখন সিক্রেট রাখে। কিন্তু সে অ্যানাউন্সমেন্ট করে যে 1994-এ একটা বড় সিক্রেট রিভিল করবে এবং সবাইকে শক করে দেবে। এই দিনটা আর কোনোদিনই আসেনি, এসেছে অন্যভাবে, তার মৃত্যুর দিন। বিয়ের পর দিব্যা ভারতী বা আমার সাথেই থাকতেন। বলতে গেলে তিনি ডাবল লাইফ লিড করছেন। দিনের বেলা সেটে একজন সুপারস্টার, সন্ধ্যের সময় সিক্রেটের বোঝা মনে নিয়ে বাড়ি ফিরত। এটা তাকে আস্তে আস্তে মেন্টালি ট্রমার দিকে নিয়ে যাচ্ছে। সূত্র থেকে জানা যায় যে তিনি অনেকবার সিগারেট নিয়ে নিজেকে পোড়ানোরও চেষ্টা করেছেন। এরপর একদিন সাজিদ সাহস করে দিব্যার বাবার সাথে কথা বলে এবং তাদের বিয়ের ব্যাপারটা তার বাবাকে জানায়। ব্যাপারটা শোনার পর দিব্যার বাবা কিছুক্ষণ চুপ ছিলেন, কিন্তু পরে খুশি খুশি মেনে নেয়। সবই তো নর্মাল ছিল। তাহলে সাজিদের ওপর সন্দেহ করার কারণটা কি? কারণটা ছিল টাইমিং। 12ই মার্চ 1993 মুম্বাই একটা বড় বোম ব্লাস্ট হয়। অনেক মানুষ তাতে জীবন হারায়। এই বোম ব্লাস্টে টাইগার ম্যামন, ইয়াকুব মেমনের মতো আন্ডারওয়ার্ল্ডের বড় বড় নাম সামনে আসে, অ্যান্ড অফকোর্স দাউদ ইব্রাহিম। সেই সময় পুলিশ খুব ঘনিষ্ঠভাবে এই কেসটা তদন্ত করছে। বলিউডের অনেক বড় বড় নাম, তারকাদের নাম সামনে আসে যাদের সাথে আন্ডারওয়ার্ল্ডের লিঙ্ক ছিল। আর এই ঘটনা ঠিক 22 দিন পরে দিব্যা ভারতীর মৃত্যু মানুষকে, মিডিয়াকে, পুলিশকে ভাবতে বাধ্য করে যে কোনোভাবে এই ঘটনার সাথে দিব্যা ভারতীর মৃত্যুর কোনো লিঙ্ক আছে কিনা। মিডিয়া অনুযায়ী আন্ডারওয়ার্ল্ড এবং বলিউডের সম্পর্ক একটা ওপেন সিক্রেট ছিল। দাউদ ইব্রাহিমের ডি কোম্পানি ইন্ডাস্ট্রিকে তখন কন্ট্রোল করে, ইন্ডাস্ট্রিতে টাকা লাগাতো, মানি লন্ডারিং করতো, ইভেন কাস্টিংও কন্ট্রোল করতো। এরকমও কথা হয় যে সাজিদ নাদিয়াদওয়ালার এই আন্ডারওয়ার্ল্ডের সাথে কিছু সম্পর্ক ছিল। এই কথা কোথা দিয়ে এসছে, কে বলেছে, কেউ জানে না। কিন্তু খবর আসে যে দিব্যা ভারতী নাকি এই লিঙ্কসের খবর জেনে গেছিল এবং সে এই নিয়ে অনেকবার সাজিদের সাথে ঝগড়াও করে এবং বলে সে এই লিঙ্কগুলো সামনে নিয়ে আসবে। কিন্তু মিডিয়া তথ্য অনুযায়ী বলিউডের সাথে আন্ডারওয়ার্ল্ডের লিঙ্ক সবাই জানত। ইন্ডাস্ট্রিতে এমন কোনো আর্টিস্ট ছিল না যার কাছে আন্ডারওয়ার্ল্ডের ফোন আসতো না, তাদের সাথে কথা হতো না। তাহলে এটা একটা সিক্রেট কি করে হলো, বা এটা এক্সপোজ করার কথাটাই বা কোথা দিয়ে, যেখানে সব মানুষ অলরেডি জানে যে বলিউডের একটা বড় অংশে আন্ডারওয়ার্ল্ডের টাকা করে এবং আন্ডারওয়ার্ল্ড কন্ট্রোল করে। 1993 বোম ব্লাস্টের পর পুলিশ হন্তদন্ত হয়ে সমস্ত আন্ডারওয়ার্ল্ডের মানুষদের খোঁজা শুরু করে, মাফিয়াদের খোঁজা শুরু করে। সেই সময় অনেক বলিউড অ্যাক্টর, বলিউড প্রডিউসার, বিজনেসম্যান সবার লিঙ্ক সামনে আসে আন্ডারওয়ার্ল্ডের সাথে। একমাত্র সাজিদ নাদিয়াদওয়ালার কোনো লিঙ্ক
আন্ডারওয়ার্ল্ডের সাথে তাদের সামনে আসেনি। এখানেই সাজিদ নাদিয়াদওয়ালার এগেনস্টে মিডিয়ার দেওয়া সমস্ত ব্যাখ্যা ফলস হয়ে গেল। তখন আরেকটা থিওরি আসলো, যদি এটা সাজিদ না হয় তাহলে কি এরকম কেউ হতে পারে যে তাকে দেখে জেলেস ছিল এবং তাকে রাস্তা দিয়ে সরানোটা দরকার হয়ে পড়েছিল। কিন্তু আস্তে আস্তে এই থিওরিটাও জিরোতে এসে আটকে যায়। কোনো প্রুফ, কোনো প্রমাণ, কোনো সাক্ষী, কোনো কিছুই পাওয়া যায় না এর এগেনস্ট। ঠিক এই সময় তার একজন বন্ধু, যিনি বলেছিলেন যে 4 তারিখে দিব্যাকে আপসেট লাগছিল, তিনি আর একটা তথ্য দেন। তিনি বলেন একদিন নাকি তিনি দিব্যাকে তার ব্যালকনিতে পা ঝুলিয়ে বসে থাকতে দেন। সেই সময় তিনি ওকে বলেন যে এইভাবে যেন সে না বসে, এটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। কিন্তু দিব্যা তার কথাটাকে হেসে উড়িয়ে দেয় এবং বলে যে কিচ্ছু হবে না। এই বয়ানের পর আরেকটা নতুন প্যাটার্ন সবার সামনে আসে, যেটা সবার চোখের সামনে ছিল কিন্তু কেউ কোনোদিন নোটিসই করেনি। দিব্যা ভারতীর কেয়ারফ্রি অ্যাটিটিউড। সে কোনোদিন কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার বিচারই করে। তার সিনেমা করার ছিল, সে করেছে। তার বিয়ে করার ছিল, তার বিয়ে করেছে। সে একবারও ভাবেনি যে বিয়ের পর তার ফ্যামিলির সাথে কিরকম সম্পর্ক হবে, সে আর সিনেমা পাবে কিনা। সে নিজের স্টোর নিজে করতো, কোনদিন বডি ডাবল ব্যবহার করেনি। সেটাও ভাবেনি যে এই বডি ডাবল ব্যবহার না করার কারণে তার চেহারা খারাপ হয়ে যেত, তার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। কিন্তু সে এটা ভাবে। তিনি এমন একটা মানুষ ছিল যে জীবনটাকে উপভোগ করে বাঁচতে ভালোবাসত। এই প্যাটার্নটা অবজার্ভ করার পর সেদিন রাতে দিব্যা ভারতীর মদ খাওয়া, ব্যালকনির পাঁচিলে বসা কোনো কিছুই আর অ্যাবনর্মাল মনে হলো না। এটা একটা সোজাসাপটা অ্যাক্সিডেন্টের দিকে ইঙ্গিত করছে। পুলিশ অনেক ইনভেস্টিগেট করার পরেও মার্ডার বা সুইসাইডের কোনো কিছুই তথ্য সামনে আসে। পুলিশ না কোনো সুইসাইড নোট পায়, না কোনো ডায়েরি পায়, ব্যাংক অ্যাকাউন্ট ক্লিয়ার, কল রেকর্ড ক্লিয়ার, কোনো কিছুই পুলিশের কাছে এমন কিছু সন্দেহজনক আসে না যেটা থেকে মনে হবে এইটা কোনো প্ল্যানিং করে মার্ডার ছিল। দিব্যা ভারতীর বাবা মাও সাজিদকে ইনোসেন্ট বলে। সাজিদ এমন একটা মানুষ যে তার বউকে পাগলের মতো ভালোবাসতো। সে তার কষ্টটা ব্যাখ্যা করার জন্য সময় পায়। তাকে মানুষ, মিডিয়া সন্দেহের তালিকার মধ্যে নথিভুক্ত করে দিয়েছিল। এমনকি তার বন্ধু নিতালুল্লাহ এবং তার হাজবেন্ড, যারা সেই মুহূর্তে তাকে নিয়ে হসপিটালে গেছিল, তাদেরকেও মানুষ এবং মিডিয়া সন্দেহের দাঁড়গোড়ায় দাঁড় করে দিয়েছিল। 1998-এ পুলিশ এই কেসটাকে অ্যাক্সিডেন্টের কেস বলে বন্ধ করে দেয়। দিব্যা ভারতীর মৃত্যুর পর সাজিদ দিব্যা ভারতীর বাবা মাকে নিজের কাছেই রাখে এবং তাকে বাবা মার মতো করেই ডাকে। দিব্যা ভারতীর বাবা বলে তিনি একটা মেয়েকে হারিয়েছেন কিন্তু একটা ছেলেকে পেয়েছেন। 2021-এ কিক সিনেমাতে তিনি প্রথমবার ওপেনলি তার ওয়াইফকে ট্রিবিউট করে সাত সমুন্দর পার গানটা অ্যাড। দিব্যা ভারতীর মৃত্যুতে বলিউড একজন বড় সুপারস্টারকে হারিয়েছে। তার মারা যাওয়ার পর 11টা না হওয়া সিনেমা বন্ধ হয়ে গেছে। কোটি কোটি টাকা লোকসান বলিউডকে সামলাতে হয়েছিল। কিছু কিছু সিনেমা তাকে বাদ দিয়ে অন্য কাউকে কাস্ট করে কমপ্লিট করে, কিন্তু তার কাছের মানুষ, তাদের পরিবারের লোকেরা দিব্যা ভারতীকে কোনোদিনও ভুলতে পারে।
এরকম আরো ইন্টারেস্টিং গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না।